আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে ক্লাসটি নিতে যাচ্ছি আমি তোমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য স্থায়ী দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, আসলে এটাকে আমরা অনার্স ক্লাসেও এই অনার্স সেকেন্ডারে এই অধ্যায়টি রয়েছে, তার নাম হলো স্থায়ী সম্পত্তি, ফিক্সড অ্যাসেট মূলত নাম। যাই হোক, আমরা এখন আলোচনা স্থায়ী সম্পত্তির মধ্যেই আছে। স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদের শ্রেণী বিভাগ, পরিসম্পদ, দালান ও সরঞ্জাম। আমরা স্থায়ী সম্পদের শ্রেণী বিভাগের মধ্যে আমরা তিনটা ভাগে ভাগ করে থাকি, একটা দৃশ্যমান, আর একটা অদৃশ্যমান, আর একটা প্রাকৃতিক সম্পদ। এখন দৃশ্যমান সম্পদ, যে সম্পদটা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, তাকে আমরা দৃশ্যমান সম্পদ বলি। আর যে সম্পদটা আমার ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, তাকে আমরা অদৃশ্যমান সম্পদ বলি। আর যে সকল সম্পদ সরাসরি প্রকৃতি প্রদত্ত, অর্থাৎ আল্লাহ প্রদত্ত, যা রূপান্তর না করেই ব্যবহার করা যায়, তাকে আমরা প্রাকৃতিক সম্পদ বলে থাকি। এই হলো আমার দৃশ্যমান সম্পদের শ্রেণী বিভাগের একটু প্রারম্ভিক আলোচনা। এবার এই দৃশ্যমান সম্পদগুলা আমরা যখন ব্যবহার করি তখন এদের ক্ষতি সাধিত হয়, অর্থাৎ ক্ষয়প্রাপ্ত হয়, এরা হ্রাসপ্রাপ্ত হয়, এদের মূল্য আস্তে আস্তে যতটুকু মূল্য হ্রাস পায় তাকে আমরা বলে থাকি আবার অবচয়। এখন এই অবচয় কি? অবচয় শব্দটি ডিপ্রিয়াম নামক শব্দ, ল্যাটিন শব্দ হতে উদ্ভূত হয়েছে। ডি শব্দের অর্থ কমে যাওয়া এবং প্রিটিয়াম শব্দের অর্থ মূল্য, অর্থাৎ মূল্য কমে যাওয়া। আমরা ইতিহাস বা আলোচনা যাই করি না কেন, অবচয় হলো সম্পদের মূল্য কমে যাওয়াকেই আমরা বলে থাকি কি? অবচয়। সম্পত্তির মূল্যকে কমে যাওয়া, সুতরাং কোনো কিছুর মূল্য কমে যাওয়াকে অবচয় বলে। আমি বলবো কি, স্থায়ী সম্পত্তির মূল্য যখন হ্রাস পায় তখনই আমরা তাকে কি বলে থাকি? অবচয় বলে থাকি। এখন এই অধ্যায়ের অনেক থিওরি আছে, অনেক আলোচনাও আছে। আমরা অবচয়ের কারণ আছে, অবচয় ধার্যের বিবেচ্য বিষয়, অবচয় ধার্যের গুরুত্ব আছে। থিওরি নিয়ে আমি এত কথা বলবো না, এখানে আমার আরেকটু আলোচনা করার বিষয় আছে, অবচয় ধার্যের বিবেচ্য বিষয়সমূহ। যদি আমি পাঠ শিরোনামের ওদিকে একটা পেজে লেখা আছে, আমি এখান থেকে একটু আলোচনা করে যাব। অবচয় ধার্যের বিবেচ্য বিষয়সমূহ। আমরা যখন কোনো সম্পত্তির অবচয় ধার্য করতে যাব, অবচয় ধার্য করব, তখন এই সকল সম্পত্তিগুলার চিন্তা করতে হবে যে ওই সম্পত্তিটার আমার ক্রয় মূল্য কত। একটা সম্পদ আমি কিনেছি কত টাকায়, আমার ক্রয় মূল্য পড়েছে কত টাকা। একটা সম্পত্তি আমি ব্যবহার করতে পারবো কতদিন, অর্থাৎ সম্পত্তিটা আমার আয়ুষ্কাল আছে কত বছর, 10 বছর, 5 বছর, এরকম একটা আয়ুষ্কাল দেওয়া থাকে। নির্দিষ্ট আয়ুষ্কাল শেষে উক্ত সম্পত্তিটা আমি কত টাকা বিক্রি করতে পারবো, যাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য বা স্ক্র্যাপ ভ্যালু, অথবা সলভেজ ভ্যালু, অথবা নষ্টপণ্য বিক্রয়, অথবা উদ্ধার মূল্য, প্রান্তিক মূল্য, বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়ে থাকে। অর্থাৎ আমরা অবচয় ধার্যের বিবেচ্য বিষয়ের মধ্যে এই তিনটে বিষয় যদি অন্তত আমরা মাথায় রাখি, তাহলে আমাদের অঙ্ক করতে কষ্ট হবে না, সমস্যা হবে না। কি? একটা সম্পত্তির ক্রয় মূল্য কত টাকা। একটা সম্পত্তি যখন আমি কোনো খরিদ্দারের নিকট থেকে ক্রয় করব, কোনো ক্রেতার নিকট থেকে আমি ক্রয় করব, একটা নির্দিষ্ট মূল্যে ক্রয় করব। ধরো একটা সম্পত্তি আমি 5 লাখ টাকায় কিনলাম, এই সম্পদটা কিন্তু আমার বাড়ি পর্যন্ত, আমার ব্যবসা পর্যন্ত আনতে অনেক এর মধ্যে খরচ সংগঠিত হয়ে থাকে। বীমা করা লাগে, মজুরি দেওয়া লাগে, পরিবহন ভাড়া দেওয়া লাগে, তোমার আইসিআর যন্ত্রটা, মেশিনটা স্থাপন করা লাগে, সংস্থাপন ব্যয় হয়, অনেক ধরনের ব্যয় বা খরচ সংগঠিত হয়ে থাকে। এই যত রকমের ব্যয় বা খরচ সংগঠিত হবে, আমার উক্ত সম্পত্তির ক্রয় মূল্যের সাথে সবগুলো যোগ করলে আমার ওই সম্পত্তির মোট মূল্যটা বের হয়ে যায়। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো সম্পত্তির মোট মূল্যটা কি। অর্থাৎ সম্পত্তির অরিজিনাল ক্রয় মূল্য যোগ আনুষঙ্গিক ব্যয় বা খরচ যোগ করলে সম্পত্তির মোট মূল্য বের হয়ে যায়। এই মোট মূল্য থেকে আমার ভগ্নাবশেষ মূল্য যদি আমি বাদ দেই, তাহলে আমার যে টাকাটা আসে তাকে বলা হয় অবচয় যোগ্য মূল্য, ডিপ্রিসিয়েবল ভ্যালু। অর্থাৎ ওই পরিমাণ টাকা হবে আমার কি? অবচয়।
এখন এই ডিপ্রিসিয়েবল ভ্যালুকে আমরা কি করতে পারি, নির্দিষ্ট আয়ুষ্কাল যেটা দেওয়া থাকবে সেই আয়ুষ্কাল দিয়ে আমি ভাগ করতে পারি। ভাগ করলেই আমার উক্ত সম্পত্তির প্রতি বছরের অবচয়টা চলে আসবে। যদিও অবচয় ধার্যের অনেকগুলা পদ্ধতি আছে বর্তমান বিশ্বে, 15-16টার উপরে পদ্ধতি রয়েছে। আর আমাদের বর্তমান যে আমরা যে উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণীতে আমরা পড়াশোনা করতেছি তাদের জন্য সিলেবাসে আগে ছিল মূলত দুটো পদ্ধতি, একটা হলো সরলরৈখিক পদ্ধতি আর একটা হলো ক্রমহ্রাসমান পদ্ধতি। কিন্তু বর্তমানে তোমাদের জন্য বোধহয় আরো কয়েকটি পদ্ধতি মানে নির্দিষ্ট করে বলা নাই, যার জন্য আরো কয়েকটি পদ্ধতি তোমাদের চর্চা করতে হয়, আমি করাইয়া থাকি। এর সঙ্গে তোমার উৎপাদন একক পদ্ধতি, যন্ত্র ঘন্টা হার পদ্ধতি, তারপরে বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি, মানে এগুলা কিছু আরো বাড়তি তোমাদেরকে আমি করিয়ে দিই। তবে আজকে আমি তোমাদেরকে যে অধ্যায়টি যে পদ্ধতিটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আলোচনা করব, সেটার নাম হলো ক্রমহ্রাসমান পদ্ধতি। আমি একটু পরেই তোমাদেরকে বলবো। তাহলে আমার একটু মোটামুটি প্রারম্ভিক আলোচনা আমি শেষ করলাম। আমরা যদি কিছু পদ্ধতির নাম নাও শুনি, তাও আমি তোমাদের বলেছি অবশ্যই ধার্যের অনেকগুলো পদ্ধতি রয়েছে। বর্তমান বিশ্বে 15-16টার উপরে পদ্ধতি রয়েছে। আমরা আর পদ্ধতি নিয়ে আলোচনা করি না, কারণ আমাদের অঙ্কের সমস্যা আছে। আমরা তোমাদের মধ্যে আমি এখন আমার স্ক্রিনটা এই 20-30 সেকেন্ডের মধ্যেই আমি স্ক্রিনটা শেয়ার করে দিব। 1-2 সেকেন্ড, এই শেষ। আমার স্ক্রিন শেয়ার হয়ে গেছে ইনশাল্লাহ। এখন আমরা আসি আমার গতানুগতিক যে সিস্টেমটা, আমি প্রত্যেকটা অধ্যায় শুরু করার আগে আমি তোমাদের সাথে অধ্যায়ের প্রারম্ভিক কিছু আলোচনা করে থাকি, সেই আলোচনাটুকু আমি শেষ করেছি। এখন আমি যে ক্লাসটা তৈরি করেছি, যেভাবে আমি তোমাদেরকে ক্লাসটা অনলাইনে নিব, সেই ক্লাসে চলে যাচ্ছি। শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ হারুন রশিদ তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে দেখবো আমরা এখানে তো ব্যাংক সমন্বয় বিবরণী হবে না, দুঃখিত আমি, এটা হবে ক্রমহ্রাসমান পদ্ধতি, ক্রমহ্রাসমান পদ্ধতির আলোচনা। আমি পরবর্তীতে পাঠ্যসূচিতে লেখা আছে, একটু দেখবা, আমি এখানে চেঞ্জ করতে ভুলে গেছিলাম। তাহলে আমরা ক্রমহ্রাসমান পদ্ধতি এই সেই পাঠ পরিস্থিতির মধ্যে এখানে লেখা আছে। আমার বিষয় হলো হিসাব বিজ্ঞান, প্রোগ্রাম একাদশ শ্রেণী, আর কোর্স কোড হলো 253, হিসাব বিজ্ঞান প্রথম পত্র। আজকের লেকচার নাম্বার হলো 1। এই যে লেকচারের শিরোনাম ক্রমহ্রাসমান পদ্ধতি, আমি ওটাও চেঞ্জ করেছিলাম, হয়তো বা আমার সেভ করতে ভুল হয়ে গেছে। যাই হোক, আজকের পরিচিতি বা আজকের আলোচনা শিরোনাম হলো আমার কি, ক্রমহ্রাসমান পদ্ধতি। এটাকে দ্বিগুণ ক্রমহ্রাসমান পদ্ধতি হিসাব বিজ্ঞানীরা বলে থাকেন আর কি। আজকের পাঠ শিরোনাম যেটা অলরেডি আলোচনা করা হয়ে গেছে, ক্রমহ্রাসমান পদ্ধতি, এবং বিস্তারিত আলোচনা মোটামুটি হয়ে গেছে। আমরা এখন দেখব মোটামুটি সামনে একটা সমস্যা এবং তার সমাধান। আজকে এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এই অধ্যায় থেকে কি শিখতে পারবো, তার নাম হলো শিখনফল। ক্রমহ্রাসমান পদ্ধতিতে বার্ষিক অবচয় ও অবচয় সঞ্চিত হিসাব, মানে এই অধ্যায়ে যা যা জিনিস চাইতে পারে, মেশিন হিসাব, অবচয় তহবিল, তারপরে অবচয় তালিকা, যা যা হিসাব চাইতে পারে, আমি মোটামুটি একটা অঙ্কের মধ্যে চেয়েছি, এগুলো আমরা তৈরি করতে পারবো ইনশাল্লাহ এখন এই অধ্যায় থেকে। এবার আমার আলোচনার যে আসতেছে ক্রমহ্রাসমান পদ্ধতি, যে পদ্ধতিতে প্রতি বছর সম্পত্তির ক্রমহ্রাসমান জেরের উপর নির্দিষ্ট শতকরা হারে অবচয় নির্ণয় করা হয়, তাকে ক্রমহ্রাসমান পদ্ধতি বলা হয়। তাহলে আমরা এখান থেকে শিখলাম ক্রমহ্রাসমান পদ্ধতিটা কাকে বলে। যে পদ্ধতিতে প্রতি বছর সম্পত্তির ক্রমহ্রাসমান জেরের উপর নির্দিষ্ট শতকরা হারে, নির্দিষ্ট একটা শতকরা হার থাকবো, আর প্রত্যেক বছরই হ্রাসপ্রাপ্ত মূল্যের উপর ক্রমহ্রাসমান জেরের উপর আমার কি করতে হবে, অবশ্যই ধার্য করতে হবে, তাকে বলা হয় ক্রমহ্রাসমান পদ্ধতি। আর এখানে আমি আরো 3টা পয়েন্ট লিখে রাখছি। স্থায়ী সম্পত্তির শ্রেণী বিভাগ আমি প্রারম্ভিক আলোচনা করেছি, অবশ্যই ধার্যের পদ্ধতি নিয়ে কথা বলেছি, অবশ্যই ধার্যের কারণ নিয়েও কিছু কথা বলেছি। তাহলে আমরা এখন দেখব, নিচের কিছু ভিডিও দেওয়া আছে তোমাদের ভালোভাবে চিন্তা শক্তি গুলা খাটানোর জন্য, একটু গভীরভাবে চিন্তা ভাবনা করবা। আমরা কিন্তু আজকে যে অধ্যায়টা করতেছি
সংক্ষেপে বলা হয় স্থায়ী সম্পত্তির হিসাব রক্ষণ। আর এমনি তোমাদের সিলেবাসে লেখা আছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। এই যে আমি দৃশ্যমান সম্পদের আপাতত দুইটা উদাহরণ দিয়ে রাখছি, এই যে আসবাবপত্র, আরেকটা আছে যে মেশিন, যেটাতে আমরা রাস্তাঘাটে কাজ করতে দেখি কোনটা সরকারি ভাবে যে কাজগুলো সম্পাদন হয়, ব্রিজ বা রাস্তাঘাট, পুল, কালভার্ট, এগুলোতে এই যন্ত্রটা ব্যবহার করা হয়ে থাকে। এই যে আসবাবপত্র বা এই যন্ত্র, এদের কি ধ্বংস আছে না নাই? অবশ্যই আছে। এদের কি মূল্য আস্তে আস্তে ব্যবহার করার কারণে হ্রাস পায় না পায় না? পায়। যতটুকু মূল্য প্রতি বছর হ্রাস পাচ্ছে, সেই হ্রাসকৃত মূল্যটুকুকে আমরা কি বলতেছি? অবচয়। আমরা ক্লিয়ার? এই সকল স্থায়ী সম্পদ ব্যবহার করতে করতে এদের এক সময় এরা নিঃশেষ হয়ে যায়, এর কিচ্ছুই থাকে না। তখন এই সম্পদগুলো বিক্রি করলে যে মূল্যটা পাওয়া যায় তাকে আমরা বলে থাকি ভগ্নাবশেষ মূল্য। আর এই আসবাবপত্র, এই যে মেশিনটা, এদের নির্দিষ্ট একটা আয়ুষ্কাল দেওয়া থাকে, জীবনকাল দেওয়া থাকে। আবার এদেরকে আমরা কত টাকায় ক্রয় করেছি সেটাও টাকার মধ্যে দেওয়া থাকে। এর কয়েকটা প্রতিপাদ্য শব্দ আছে, এই 3টা শব্দ মোটামুটি মাথায় রাখলে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলা করতে পারবো। এবার অবচয় ধার্যের বিবেচ্য বিষয়সমূহ, আমি যে 3টা বিষয় একটু আগে আলোচনা করলাম, আমার মাথায় থাকতে হবে সম্পত্তির ক্রয় মূল্য, সম্পত্তির আনুমানিক আয়ুষ্কাল, ভগ্নাবশেষ মূল্য। আমি সম্পত্তির ক্রয় মূল্য নিয়ে তোমাদেরকে আলোচনা করেছি, সম্পত্তির আনুমানিক আয়ুষ্কাল নিয়েও আলোচনা করেছি, ভগ্নাবশেষ মূল্য নিয়ে একটু আগেও কথা বললাম। অর্থাৎ আমার এ পর্যন্ত মোটামুটি তোমাদেরকে বোঝানোর কাজ শেষ। তবে অবচয় ধার্যের বিবেচ্য বিষয় শুধু 3টা না, আরো অনেকগুলো আছে, কিন্তু উল্লেখযোগ্য 3টা, যে 3টা জানা থাকলে আমার পক্ষে এই অধ্যায়ের অঙ্কগুলা করা সম্ভব। এইবার আমি তোমাদের সামনে তুলে ধরছি একটি সমস্যা। জনাব আজাদ 2014 সালের 1 জানুয়ারি তারিখে 80,000 টাকায় একটি মেশিন ক্রয় করেন। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য ধরা হয় 5,000 টাকা। যে কথাগুলো আমি বলছি, একটা মেশিনের ক্রয় মূল্য 80,000 টাকা, আনুমানিক আয়ুষ্কাল দেওয়া আছে 10 বছর, ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে 5,000 টাকা। এই পর্যন্তই তথ্য দেওয়া আছে। প্রতি বছর ডিসেম্বর 31 তারিখে হিসাব বছর সমাপ্ত হয়, অর্থাৎ এই প্রতিষ্ঠানটা প্রত্যেক বছর 31শে ডিসেম্বর তারিখে হিসাবগুলা বন্ধ করে থাকে। প্রতিষ্ঠানটি দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করে থাকে। দ্বিগুণ ক্রমহ্রাসমান আর শুধু ক্রমহ্রাসমান একই কথা। তবে এখন আমরা দেখব করণীয় ক। দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করতে বলছে, আমি অবচয়ের হারটা নির্ণয় করব। তারপরে খ নাম্বার বলছে প্রথম 3 বছরের জন্য অবচয় তালিকা তৈরি করো এবং মেশিন হিসাব প্রস্তুত করো। অর্থাৎ এই অঙ্কের মধ্যে আমি যা যা তৈরি করা শিখাইছি সবগুলো তৈরি করতে পারলে যে কোনো অঙ্কের মধ্যেই তোমরা এগুলো তৈরি করতে পারবা, তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তবে আমি আজকে ক্রমহ্রাসনের পদ্ধতিতে পড়াচ্ছি, হয়তোবা নেক্সট ক্লাসে অন্য কোনো পদ্ধতিতে তোমাদেরকে পড়াবো, তোমরা অপেক্ষায় থাকো। গ নাম্বারে বলছে প্রথম 3 বছরের অবচয় হিসাব তৈরি করো এবং অবচয় সঞ্চিত হিসাব প্রস্তুত করো। এইগুলা চেয়েছে আমার কাছে। তাহলে ক নাম্বার আমি সমাধান করতেছি, দ্বিগুণ ক্রমহ্রাসনের পদ্ধতি অবচয়ের হার নির্ণয়। এবার অবচয়ের হার নির্ণয়ের 2টা পদ্ধতি আছে। আমি এই প্রথম পদ্ধতিতে একটা করেছি, এই পর্যন্ত হলো, এই 20% পর্যন্ত হলো প্রথম পদ্ধতি। বার্ষিক অবচয় নির্ণয় করতে হবে। বার্ষিক অবচয় সমান সম্পত্তির মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য বা আয়ুষ্কাল। এই সূত্রে মান বসাইলে 7,500 টাকা বার্ষিক অবচয় আসলো। এবার অবচয়ের হার সমান বার্ষিক অবচয় বাই মোট সম্পত্তির মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য দিয়ে এইভাবে 20% আমার চলে আসলো। আমরা এইভাবে ইচ্ছে করলে আমি ক্রমহ্রাসন যে পদ্ধতির অবচয়ের হার নির্ণয় করতে পারি। তবে সবচেয়ে সহজ পদ্ধতি হলো নিচেরটা, অথবা আমি লাল কলম দিয়ে, লাল কালার লেখা দিয়ে অথবা দিয়ে রাখছি। অথবার মধ্যে লেখা আছে অবচয়ের হার সমান 100% বাই আয়ুষ্কাল ইন্টু 2। এইটুকু হলো সূত্র মাত্র। 100% বাই আয়ুষ্কাল হলো 10 বছর গুণন 2। 100% এর 10 দিয়ে ভাগ করলে 10% হবে, 10% এর 2 দিয়ে গুণ করলে 20%। তাহলে এইটুকু আমার সবচেয়ে সহজ হলো না, এক লাইনে অবচয়ের হার আমার নির্ণয় করা হয়ে গেল। 2 নাম্বার আনসার শেষ। আমার এত কিছু করার কোনো প্রয়োজন নাই, আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে রেখেছি এইভাবেও করা যায়, কিন্তু এইভাবে করবা না, তোমরা করবা এই অথবার সূত্র দিয়ে অবচয়ের হার নির্ণয় করবা। তাহলে আমার ক নাম্বার শেষ হয়ে গেল। এবার আমি খ নাম্বারে যাব। খ নাম্বারে বলছে অবচয় তালিকা আরেকটা জিনিস তৈরি করতে বলছে, কিন্তু এগুলা করার পূর্বে আমার এই যে নোট লিখে রাখছি আমি, দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে প্রথম 3 বছরের অবচয় নির্ণয় করতে হবে। 2014 সালের অবচয় সমান সম্পত্তির প্রারম্ভিক জেরের উপর 20% কাটলাম, 16,000 টাকা আসলো।
2015 সালের অবশ্যই হবে এবার ক্রমহ্রাসমান জেরের উপর এই ৮০,০০০ টাকা সম্পত্তিটার মূল্য কিন্তু এখন আমার ৮০,০০০ টাকা নাই, কারণ প্রথম বছর ১৬,০০০ টাকা অবশ্যই চলে গেছে, তাইলে ১৬,০০০ টাকা বাদ দিতে হবে। ৬৪,০০০ টাকা বর্তমানে 15 সালে সম্পত্তির মূল্য রয়েছে। এই ৬৪,০০০ টাকার 20% কাটলাম ১২,৮০০ টাকা হলো। আবার 16 সালে যখন অবশ্যই কাটবো এই ৬৪,০০০ টাকা থেকে এই ১২,৮০০ টাকা বাদ দিয়ে ৫১,২০০ টাকার 20% কাটলে আমার ১০,২৪০ টাকা অবশ্যই আসলো। এই 3টা বছর অবশ্যই নিয়ে গেলাম। এইভাবে মানে ১৭ সাল ১৮ সাল চাইলে পরে এইভাবে বাদতে আমার কি করতে হবে, অবশ্যইটা নির্ণয় করতে হয়। এবার আমরা এই 3 বছর অবশ্যই টাকা দিয়ে ১৬,০০০, ১২,৮০০, ১০,২৪০ টাকা দিয়ে অবশ্যই তালিকা নির্ণয় করব। অবশ্যই তালিকা, এই যে আমি যে ছকটা দিয়েছি এই ছকটাই তোমরা অলওয়েজ ফলো করবা। 2014 সালে বছরের শুরুতে সম্পত্তির বহির্মূল্য ছিল কত, ৮০,০০০ টাকা। অবশ্যই হলো কত টাকা, ১৬,০০০ টাকা। অবশ্যই সঞ্চিতিতেও ১৬,০০০ টাকা। এবার এই ৮০,০০০ থেকে ১৬,০০০ টাকা বাদ দিলে আমার ৬৪,০০০ টাকা, যেটা আমার এই যেখানে বের করা ছিল। 2015 সাল থেকে ৬৪,০০০ টাকা প্রারম্ভিক মূল্য, এর উপর অবশ্যই কাটছে ১২,৮০০ টাকা। এই ১২,৮০০ টাকা আর এই ১৬,০০০ টাকা এই দুটো যোগ করলে হলো আমার ২৮,৮০০ টাকা। এবার এই ৬৪,০০০ টাকা থেকে ১২,৮০০ টাকা বাদ দিলে আমার বের হবে ৫১,২০০ টাকা, যেটা আমার এই যেখানে বের হয়ে আছে। এবার ১৬ সালে যখন আমি কাটবো তখন আমার এই ৫১,২০০ টাকার উপরে আবার 20% কাটবো, তাহলে আমার বের হয়েছে অবশ্যই পরিমাণটা ওই ১০,২৪০ টাকা। তাহলে প্রারম্ভিক মূল্য ৫১,২০০, ১০,২৪০ টাকা, এই ২৮,৮০০ টাকার সঙ্গে যোগ করলে ৩৯,০৪০ টাকা। এবার সম্পত্তির মূল্য রয়ে গেল আর কত, মাত্র ৪০,৯৬০ টাকা। এভাবে তোমরা অবশ্যই তালিকা প্রস্তুত করবা। এরপরে আসছে মেশিন হিসাব প্রস্তুত করতে বলছে আমাকে। এটা প্রত্যেক অঙ্কেই চাবে, আমি 4টেই চেয়েছি, তবে 4টে 5টা যাই চাই আমি, তবে পরীক্ষার হলে তোমাদের কাছে 2টা চাবে, কিন্তু তোমরা প্র্যাকটিস করে শেষ করে ফেলবা। এবার মেশিন হিসাব যখন করবা তখন মেশিন আমি যখন কিনেছি তখন যাবে তো হলো মেশিন ডেবিট, নগদান ক্রেডিট। আমি মেশিন খতিয়ান করতেছি যে নগদান লিখা 2014 সালে জানুয়ারি 1 নগদান লিখা ৮০,০০০ টাকা। এই ৮০,০০০ টাকার যোগফল নামায় এই পাশে নিয়ে আসলাম। উপরে কত টাকা দিলে ৮০,০০০ টাকা, ৮০,০০০ টাকা। 2014 সালের ডিসেম্বর মাসের 31 তারিখে ব্যালেন্স সিডি বের হলো ৮০,০০০ টাকা। একই প্রক্রিয়াতে 15 সাল 16 সাল একই প্রক্রিয়াতে, কারণ সম্পত্তি তো আমি নতুন করে কিনিও নাই, বিক্রিও করিনি, এই একই রকম জিনিসই বারবার ব্যালেন্স সিডি বিডি করে আনতে হবে। এই ৮০,০০০ টাকার আমি 2015 সালে জানুয়ারি মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি করে আনলাম ৮০,০০০ টাকা। এর যোগফল ৮০,০০০ টাকা, যেহেতু আর কোনো আইটেম নাই। এই যোগফল এই পাশে নিয়ে আসলাম। এই যোগফল থেকে উপরে কত টাকা দিলে ৮০,০০০ টাকা হবে, 2015 সালে ডিসেম্বর 31 ব্যালেন্স সিডি ৮০,০০০ টাকা। একই প্রক্রিয়াতে ওই 16 সালেও করব, আর 16 সালের ব্যালেন্স সিডি ধরে 17 সালের জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স বিডি করে রেখেছি আমি। এই হলো মেশিন হিসাব প্রস্তুত করলাম। এবার আসি আমরা গ নাম্বারে, আমার কাছে অবশ্যই খরচ হিসাব প্রস্তুত করতে বলছিল। অবশ্যই খরচের ওই সব খতিয়ানই একই রকম ভাবে, তবে অবচয়ের টাকা প্রত্যেক বছর অবচয়ের টাকা যেহেতু চেঞ্জ আছে, ওই চেঞ্জের টাকাটা বসায় যে 2014 ডিসেম্বর 31 অবচয় সঞ্চিতি, এই পাশে লিখতে হবে অবচয় সঞ্চিতি, এই পাশে আয় বিবরণী লিখে এই 16,০০০ টাকা, এই 16,০০০ টাকা, তাহলে দুই পাশে সমান হয়ে যায়। এই জন্য দুইটা একটান দেয়া দুই পাশে নামায় যোগফল নামে বন্ধ করে দিতে হয়। ওই 15 সালে যে বাদ একই, এই পাশে যে অবচয় সঞ্চিতি, এই পাশে আয় বিবরণী 12,800 12,800 নামায় দুইটান দিয়ে বন্ধ করে দিলাম, শেষ। এবার 16 সালে গেলা ওই 10,240 টাকা অবশ্যইকে আমরা একই প্রক্রিয়ায় এই পাশে অবচয় সঞ্চিতি, এই পাশে আয় বিবরণী। এখানে একটু গ্যাপ থেকে গেল, আমি নেক্সট ক্লাসে যখন জাবেদা তোমাদেরকে করাবো তখন তোমরা ক্লিয়ার হবে আর একটু বেশি, কারণ অবচয় প্রত্যেক বছর অবচয় টাকাতে দুইটা জাবেদা দিতে হয়। একটা হলো অবচয় খরচ ডেবিট, অবচয় সঞ্চিতি ক্রেডিট, আরেকটা হলো আয় বিবরণ ডেবিট, অবচয় খরচ ক্রেডিট, মানে বন্ধ করার জন্য। এই জন্য এখানে আয় বিবরণ আসছে, এখানে অবচয় সঞ্চিতি এসেছে। তবে নেক্সট ক্লাসে আমি তোমাদের জাবেদা সহ দেখাবো। আমার আরেকটা আছে অবচয় সঞ্চিতি হিসাব প্রস্তুত করো। এবার অবচয় সঞ্চিতি হিসাব আর মেশিন হিসাবটা মোটামুটি একরকম। এই যে 2014 সালের 31 ডিসেম্বর এই পাশে আসে অবচয় খরচ থেকে 16,০০০ টাকা নিয়ে আসলাম, এই 16,০০০ টাকায় যোগফল নামলো, এই পাশে নিয়ে আসলাম, এই 16,০০০ টাকাকে ব্যালেন্স সিডি বানালাম। এই 14 সালে ডিসেম্বর 31 টাকাটারে ব্যালেন্স বিডি করে 15 সালে জানুয়ারি মাসের 1 তারিখে 16,০০০ টাকা নিয়ে আসলাম। এই বছর আবার এই যেরকম অবচয় খরচ 15 সালে ঢুকলো 12,800 টাকা, এই দুটো যোগফল নামালাম 28,800, এই যোগফল এই পাশে নিয়ে আসছি 28,800, উপরে 28,800 টাকা দিলেই 28,800 টাকা হবে। এটা হলো ডিসেম্বর 31 ব্যালেন্স সিডি। আবার এটারে 16 সালের জানুয়ারি মাসের 1 তারিখে 28,800 টাকা ব্যালেন্স বিডি করে নিয়ে আসলাম।
আবার 31 ডিসেম্বর তারিখে 10,240 টাকা ঢুকলো অবচয়ের টাকা। এবার যোগ করলে 39,040, এই পাশে নিয়ে আসলাম 39,040, আর ব্যালেন্স সিডি বাড়লো 39,040। এবার এখানে সালটা চেঞ্জ করতে ভুলে গেছি, 17 সাল জানুয়ারি এক ব্যালেন্স বিডি 39,040। তাহলে মোটামুটি আমি তোমাদের অঙ্কটা দেখাই দিলাম সমস্তটাই, আর আলোচনা আমি তোমাদেরকে করেছি সবই, একবারে স্থায়ী সম্পত্তির সংজ্ঞা থেকে স্থায়ী সম্পত্তির শ্রেণীবিভাগ, স্থায়ী সম্পত্তি কি, এগুলোর বিস্তারিত সবকিছুই আমি তোমাদের সাথে কথা বলেছি, আলোচনা করেছি, এবং একটা সমস্যা দিছিলাম, সমস্যাটাও সমাধান করে দেখালাম। তাহলে আমি যে আমার কথাটি তোমাদের জন্য এখন রিকোয়েস্ট থাকবে, দয়া করে আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবা, প্লাস লাইক কমেন্টস করতে ভুলবে না। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।